কি গিন্নি, তুমি এই অবস্থায় এত দূরে কেন গেলে? তোমাকে আমি বলেছিলাম না বাড়িতে এসে তোমাকে জল এনে দেব। ওগো, তোমার তো আসার সময় আরো আগেই হয়েছে, তুমি তো এলে না। তুমি এসে খেতে বসবে, আমাকে তো রান্না করতে হবে। রান্নার জন্য যে জলও প্রয়োজন। তাই বলে তুমি এই অবস্থায় অত দূরে যাবে? এখন তোমার হাল কি হলো দেখলে তো তুমি? কি আর করার, আমাদের গ্রামের সমস্ত লোকেদের তো একই কষ্ট। জলের কষ্ট ছাড়া আমাদের গ্রামের লোকেদের আর কোনো কষ্ট আছে? ওসব কথা তুমি বাদ দাও। তুমি বলো তুমি কেন গেলে জল আনতে? আজকের পর থেকে তোমাকে যেন আমি ঘরের বাইরে না দেখি। তুমি আমাকে বন্দি করে রাখতে চাও? সবকিছুই হলেও দেবাশিস বাবুর দোষ। তার জন্যই আজকে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকেলেই মাকে সাথে নিয়ে দেবাশিস বাবুর কাছে যাব। তারপর দেখব দেবাশিস বাবু কি বলে। এ নদীর একটা ব্যবস্থা যদি তিনি না করেন, তাহলে আমরা গ্রামের লোকজনও তাকে ছাড়ব না। ওগো, তুমি শুধু শুধু ওনার সাথে ঝামেলা করো না, পরে উল্টে আরো বিপদ বাড়বে। বিপদ হওয়ার কিছু বাকি আছে নাকি? আজকে যদি তোমার কোনো বড় ক্ষতি হয়ে যেত, তারপর আমি কার কাছে যেতাম, কি বলতাম? বড় বিপদ ঘটবার আগে সবকিছু ঠিক করতে হবে। কি হলো? আজকে হঠাৎ করে মা ছেলে একসাথে আমার কাছে হাজির, ঘটনাটা কি? ঘটনাটা বেশ বড় কিছুই। দেবাশিস বাবু, এবার আপনাকে একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে, না হলে আমরা গ্রামের লোকজন কিচ্ছু মানব না। ঘটনাটা যদি খুলে না বলো, তাহলে আমি কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব? এই গ্রামে কোন বিষয় নিয়ে ঘটনা ঘটতে পারে আপনার তো জানা দরকার। আপনি ওই ছোট নদীর জল আনবার ব্যবস্থা করুন। গ্রামের সবাই জলের কষ্ট করছে, সেই কত দূরে গিয়ে বড় নদী থেকে জল আনতে হয়। এখন এতে আমার কি করবার আছে? যদি নিজেই নিজেই শুকিয়ে যায় নদী? মিথ্যে কথা বলবার জায়গা পান না না? নদী নিজে নিজে শুকিয়ে যায়নি। আপনি নদীতে বাঁধ দিয়েছেন, সেই বাঁধে জল ধরে রেখে মাছ চাষ করেছেন। মাছ চাষ শেষ হওয়ার পর সম্পূর্ণ নদী শুকিয়ে ফেলেছেন আপনি। দেখো, এসব মন করা কথা অন্য কোথাও গিয়ে বলো, আমার কাছে এসব বলে লাভ নেই। তাহলে আপনি বলছেন আপনি আমাদের কোনো সাহায্য করবেন না, তাই তো? একটু আগে আমার বৌমার সাথে দুর্ঘটনা ঘটেছে, না জানি গ্রামের আরো কত মানুষ এই দুর্ঘটনায় পড়ে। পড়লে পড়ুক, সবাইকে ভালো রাখবার দায়িত্ব আমি নিয়ে রাখিনি। তোমরা এখান থেকে চলে যাও। আমার কাছে দাঁড়িয়ে থেকে কোনো সাহায্যই পাবে না, শুধু শুধু তোমাদের সময় নষ্ট হবে। বেশ, আমরাও দেখে নেব। সময় সুযোগ এলে আপনাকে আমরাও ছাড়ব না। যতটুকু ভোগান্তি আমাদের দিচ্ছেন, ততটুকু ভোগান্তি আপনি নিজেও পাবেন। বাবু, গ্রামের অবস্থা কিন্তু সত্যি ভালো নয়। সবার মুখেই কৈলাসের বউয়ের কথা, কৈলাসের কথায় সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। দেখিস রবি, গ্রামের সবাই যেন আমার বিপক্ষে চলে না যায়। সবাই যদি বিপক্ষে চলে যায়, তাহলে ওই গ্রামে থাকাটা দুষ্কর হয়ে পড়বে। কিন্তু এখন আমরা কি করতে পারি? কিভাবে এই গ্রামের লোকেদের মুখ বন্ধ করব? তারা যদি একবার প্রতিবাদ করতে শুরু করে, তাহলে তাদেরকে থামিয়ে রাখা যাবে না কোনোভাবেই। যত টাকা লাগে তত টাকা খরচ কর, তবুও এই যুদ্ধে জিততে দেওয়া যাবে না। এই যুদ্ধে জিত আমার চাই। এত টাকা যখন খরচ করতে চাইছেন, তাহলে তো নদীতে জল আনলেই ঝামেলাটা মিটে যায়। আমি তো ভেবেছিলাম টাকা খরচের ভয়ে আপনি নদীতে জল আনবেন না। আরে ধুর, নদীতে জল আনলে আমি পরবর্তীতে আবার মাছ চাষ করতে পারবো না। লোকসানের উপরে লোকসান হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে হবে। সবটাই বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দিন। গ্রামের কয়েকজনকে ধরে আমি টাকা দিয়ে দেব, যেন তারা কোনো প্রতিবাদ না করে, কিন্তু গ্রামের সবাই মানবে বলে মনে হয় না। আমার গ্রামে থাকতে হলে আমার কথা মানতেই হবে। আমি গ্রামের মোড়ল, আমি যা করব গ্রামের ভালোর জন্যই করব, এটা লোকজনকে বুঝতে হবে। যাই হোক, আপনার চিন্তার কোনো কারণ নেই। টাকা যখন আমি পেয়ে গেছি আর উপায়ও যখন পেয়েছি, গ্রামের লোকেদের আয়ত্ত করা আমার বাম হাতের খেল। যা যা, আর এই কৈলাসকে দেখিয়ে দে আমার শক্তি কতটুকু আর ওর শক্তি কতটুকু। চুনোপুঁটি হয়ে বোয়াল মাছের সাথে লড়তে এসেছে। কই গো, বাড়িতে কেউ আছে?
একটু সাহায্য করো মা, একটু জল খাওয়াও, আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। আসুন বাবা আসুন, একটু ভেতরে এসে বসুন। আমি তো নিচে নামতে পারবো না। একে একে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? আর বলবেন না বাবা, আমাদের গ্রামের সবাই বড্ড কষ্টে আছি, জলের কষ্টে। এই অবস্থায় জল আনতে সেই দূরের বড় নদীতে যেতে হচ্ছে। সেখান থেকে জল নিয়ে আসার সময় দুর্ঘটনা ঘটেছে, আর আমি তাতে আঘাত পেয়েছি। এটা তো বড় সমস্যা। জলের সমস্যা তো যেমন তেমন সমস্যা নয়। তাহলে গ্রামের সবাই মিলে তোমরা একটা সমাধান খুঁজে বের করছো না কেন? এই গ্রামে গ্রামের লোকদের কথার কোনো মূল্য নেই। এই গ্রামে এক মোড়ল আছে, সেই মোড়ল গ্রামের সবাইকে ভয় ভীতি দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করে বেড়ায়। ব্যাপারটা তো একটু দেখতে হয়। কোন সেই মোড়ল যে মানুষকে এত কষ্ট দিচ্ছে, অমানুষ কোথাকার। তাকে দেখে আর কি করবেন? সে কারোর কথা শোনেই না, কারোর কথা মানে না, কারো কষ্ট তার বুক পর্যন্ত পৌঁছাই না। তাহলে এসব লোকেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমার জানা আছে। তোমরা গ্রামের লোকেরা চিন্তা করো না, আমি যখন এসেছি সমস্যার একটা সমাধান করে দিয়ে তারপরই যাব। অনেক অনেক ধন্যবাদ বাবা, আপনার ওপরে আমরা ভরসা করলাম। আপনি যে দেবদূতের মতো এসে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেবেন, সেটা কল্পনাও করতে পারিনি। মানুষদের সমস্যা থেকে মুক্তি দেওয়াই তো আমার কাজ। তবে চিন্তা করো না, এই সমস্যা থেকে তোমাদের মুক্তি দিয়ে ওই শয়তান মোড়লকে একটা উচিত শিক্ষাও দেব, আর সেই জন্য তোমাদের সাহায্য দরকার। অবশ্যই বাবা, সমস্ত সাহায্য করতে আমরা রাজি আছি। আমরা গ্রামের সবাই আপনার পাশে আছি। যখন সেই সাহায্য লাগবে শুধুমাত্র আমাদের একটু বলবেন। তারপর বলুন সাধু বাবা, আপনি কখন এলেন এই গ্রামে, আর আমার খোঁজ কিভাবে পেলেন? কিভাবে আবার? এ গ্রামে ঢোকবার পর সবাই তোমার নামে যে প্রশংসা করছিল, তাতে তোমাকে দেখবার শখ আমার বেড়ে গেল। তাই খোঁজ নিয়ে তোমার কাছে চলে এলাম। তুমি আশ্রয় দেবে না আমাকে? ছি 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 ছি, কি বলছেন? আশ্রয় দেব না কেন? মনে হচ্ছে টাকায় কাজ হয়েছে। গ্রামের সবাই আমার নামে প্রশংসা করছে। কি হলো, কি ভাবছো? আমাকে আশ্রয় দেবে কি না? না হলে আমি এখনই চলে যাচ্ছি। মনে রেখো, আমার কিন্তু ক্ষমতা কম নয়। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি বলুন তো আপনার ক্ষমতা কি কি আছে? কিছু মনে করবেন না, আমি এমনিতেই জিজ্ঞেস করলাম। এই ধরো, আমি মানুষের ইচ্ছে পূরণ করতে পারি। মুখ দিয়ে যা বলি সেটাই সত্য হয়। কোন জিনিসে কি ঘটবে সেটা আগে থেকেই বলতে পারি। যার কাছে থাকি তার উন্নতি এবং লাভের জন্য সব কিছুই করি। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনি আমার ইচ্ছে পূরণ করতে পারবেন তো? ইচ্ছে অবশ্যই আমি পূরণ করতে পারবো। এমন কোনো কাজ নেই যা আমি পারবো না। তবে আগে আমাকে আশ্রয় দিতে হবে। তোমার এখানে কয়েকদিন থাকতে হবে, তারপর তোমার ইচ্ছে পূরণ করতে আমি পারবো। আপনার যতদিন ইচ্ছে আমার বাড়িতে আপনি থাকতে পারেন। দরকার হলে বছরের পর বছর থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আপনার মতো একজন বাবাকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না, এটা হয় নাকি? বেশ, তাহলে আর আমি কোথাও যাবার মনস্থির করলাম না। তোমার এখানেই থেকে গেলাম। তুমি আমার খাবারের ব্যবস্থা করো। মনে রেখো, আমাকে খুশি করতে পারলে সব কিছুই তোমার হবে। আমরা এতদিন অনেক সহ্য করেছি, আর নয়। আমরা সহ্য করতে করতে মোড়ল আমাদেরকে একদম পেয়ে বসেছে। মোড়লকে এই অবস্থায় কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমিও একই কথা বলি দাদা। দেখো, আমরা গ্রামে এতজন লোক, সবাই মোড়লকে ভয় করি, কিন্তু সবাই যদি প্রতিবাদ করি, মোড়ল পালিয়েও কুল পাবে না। থামো তোমরা সবাই, এখন আমাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই। সাধু বাবা এসেছে, উনি কৌশল করে দেবাশিস বাবুকে শায়েস্তা করবে। আমাদেরকে শুধু এখন ধৈর্য ধরতে হবে। কিন্তু এই কথা যদি দেবাশিস বাবুর কানে একবার যায়,
তাহলে আর দেবাশিস বাবুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তার ক্ষমতা সম্বন্ধে সবার তো জানা আছে। দেবাশিস বাবুর কানে কিভাবে যাবে? আমরা এখানে যতজন লোক আছি তাদের মধ্যে কেউ ওনাকে এই কথা জানাবো না, কারণ আমরা সবাই গ্রামের ভালোর জন্য সব করছি। দেখো দাদা বৌদি, যদি সাধু বাবার কৌশলে কাজ না হয় তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি প্রতিবাদ করে তুলব। ওনাকে আমি গ্রামে টিকতেই দেব না। দেবাশিস বাবু এই গ্রামে থাকবে এটা আমরাও চাই না, কিন্তু এটা তার পৈতৃক গ্রাম, সে এখানে থাকতেই পারে, তবে তার মোড়ল পদ আর থাকবে না। যাক, আমি তোমার সাথে একমত, তবে খবরদার আমাদের মাঝে যে আলোচনা হয়েছে এটা যেন কখনো বাইরে না যায়। আরেকটি কথা, কয়েকটা দিন দেবাশিস বাবুর সাথে ভালো ব্যবহার করতে হবে, যেন সে কোনোভাবেই সন্দেহ না করে, তাহলে সাধু বাবার কৌশল কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তাই হবে। এবার সবাই নিজেরা নিজেদের বাড়িতে চলে যাও। তুমি যা করলে সেটা কি ঠিক হলো? তোমার কাজের কোনো কিছুই আমি বুঝি না। তোমাকে যে কারা এই গ্রামের মোড়ল বানিয়েছে কে জানে। আচ্ছা বলো তো গিন্নি, তুমি আমার ঘরের লোক নাকি অন্য মানুষের ঘরের লোক? সব সময় দেখি অন্য মানুষের গুণগান গাও, আমার গুণগান গাইতে তোমার কোনোদিন তো দেখি না। গুণগান গাওয়ার মতো কোনো কাজ তুমি করতে পারো যে গুণগান গাইবো? তুমি শুধু পারো মানুষের ক্ষতি করতে। দেখো, অন্যের ক্ষতি করে হলেও যদি নিজের একটু লাভ হয় সেটা কিন্তু পাপ নয়। আমি নিজের জন্য, সংসারের জন্য, তোমার জন্য সবকিছু করি। আমি তো বলি না আমার জন্য তুমি পাপ করো, মানুষকে শাস্তি দাও। তোমার জন্য কৈলাসের বউ মরতে বসেছিল, মরলে তার দায়ভার কে নিত? আমার জন্য মানে? আমি কি কৈলাসের বউকে গিয়ে বলেছিলাম জল আনতে যেতে? তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। শুধু শুধু বুঝেও না বোঝার ভান করার দরকার নেই। তার উপরে এখন আবার এক সাধু বাবাকে আশ্রয় দিয়ে বসেছো। সাধু বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। সাধু বাবা আবার কি ক্ষতি করেছে? সাধু বাবা তো ক্ষতি করবে না, ওনাকে ব্যবহার করে তুমি লোকের ক্ষতি করবে, আর সেটাই আমার সহ্য হবে না। তুমি দেখবে এই কাজের জন্য তুমি একদিন পস্তাবে। ধুর, এসব শুনতে এখন আর ভালো লাগছে না। তোমার যদি অন্য কোনো কথা বলবার থাকে তাহলে বলতে পারো, না হলে এখান থেকে যাও। উচিত কথা বললে যে সহ্য হবে না এটা তো স্বাভাবিক, তবে জেনে রেখো যেদিন বিপদে পড়বে না সেদিন আমিও তোমাকে রক্ষা করব না। আমাকে তোমার রক্ষা করতে হবে না। আমি নিজেকে কিভাবে রক্ষা করব সেটা আমি খুব ভালোভাবে জানি। শোনো দেবাশিস, আমি তোমার এখানে আছি, আশ্রয় পেয়েছি, খাবার পাচ্ছি। আমি চাই তোমার ভালো হোক, তাই তোমার ভালোর জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। বলুন বাবা বলুন, আমি তো সেই উপায়ের জন্য অপেক্ষা করছিলাম। তোমার যে শুকনো নদীটা রয়েছে, ওই নদীটা ওভাবেই পড়ে থাকবে নাকি? ও শুকনো নদী? আপনি হঠাৎ করে ও নদী নিয়ে কথা বলছেন কেন? ও নদীতে তো আমি মাছ চাষ করি। আমিও তো সেই কথাই বলছি। এখন তো মাছ চাষ করছো না, শুকনো পড়েই আছে। এখন তুমি আবার মাছ চাষের ব্যবস্থা করো। কিন্তু এখন মাছ চাষ করলে সেই মাছে কোনো লাভ হবে না, লোকসান হয়ে যাবে বাবা। আমি যখন আছি তোমার লোকসান আমি হতে দেব নাকি? হ্যাঁ, শোনো আমি বলি তোমাকে, এবারে নদীতে কোনো বাঁধ থাকবে না, বড় নদী থেকে জল আসতে দেবে এই ছোট নদীতে। এ তো আমার লোকসান হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন মাছ চাষ করতে যাব না তখন আবার বাঁধ দিতে হবে। তুমি বড্ড বেশি কথা বলো। বেশি কথা বলা লোকেদের আমার একদম পছন্দ নয়। তুমি আমার কথা শেষ হতেই দিচ্ছ না। আমি বলতে চাইছি, এবার ওই নদীতে সোনালি মাছ পাওয়া যাবে যদি তুমি আবার একবার নদীতে জল ভরিয়ে দাও। সোনালি মাছ? সেটা আবার কেমন মাছ? নিশ্চয়ই জাদুর মাছ, তাই না? না না, জাদুর মাছ হতে যাবে কেন? তাহলে নিশ্চয়ই স্বর্ণের মাছ। আমি তাহলে ওখানে জল দিয়ে ভরিয়ে দিলে সোনার মাছ পাবো, তাই তো? ভরিয়ে দাও, তারপরেই দেখতে পাবে। তুমি তো জানোই আমার কথা মিথ্যে হয় না। আপনি যে আমাকে কি উপায় বলে দিলেন আর আমার যে কতটা উপকার হলো আপনি নিজেও জানেন না। আমি বিকেলেই সবকিছুর ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব নদীটা ভরিয়ে ফেলব। আর একটা কথা, নদীতে গ্রামের লোকেদের অবাধ বিচরণ থাকতে হবে, না হলে কিন্তু সোনালি মাছ পাওয়া যাবে না।
রবি, তাড়াতাড়ি কর। লোকেদের বল তাড়াতাড়ি যেন কাজ শেষ করে। আমি আর অপেক্ষা করতে পারছি না, কখন যে সোনালী মাছ পাবো। আপনি কি পাগল হয়ে গেছেন? যেখানে সেখানে সোনালী মাছের কথা বলা শুরু করে দিয়েছেন। আর এখানে যে আপনি বলছেন, লোকজন যদি শুনে ফেলে তাহলে আপনার কি হবে? কেটে খেয়ে নেবে তো? দুঃখিত দুঃখিত রে, আমি আসলে এত উত্তেজিত হয়ে গেছি যে কোনটা সঠিক কোনটা ভুল সেটাও বুঝতে পারছি না। আরে দেবাশিস বাবু যে, আপনিও দেখছি এখানেই আছেন। হঠাৎ করে নদীর কাজ শুরু করে দিয়েছেন। আমরা গ্রামের লোকজন খুব খুশি হয়েছি। দেখো কৈলাস, আমি তোমাদের গ্রামের মোড়ল। গ্রামের ভালো মন্দ দেখবার দায়িত্ব আমার। তোমরা এভাবে কষ্ট করবে আর আমি শান্তি করব, সেটা তো হতে পারে না, তাই না? একদম ঠিক কথা বলেছেন। আমারও তো একই কথা। আপনি যে এই ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা খুবই খুশি হয়েছি। গ্রামের সবাই আপনার নামে প্রশংসা করে বেড়াচ্ছে। আমিও চাই সবাই যেন আমাকে ভালোবাসুক। আর শোনো, আজকে থেকে নদীতে সবার কিন্তু অবাধ বিচরণ করবার অনুমতি দেওয়া হলো। এবার তাহলে আমাদের দুঃখ একটু ঘুচবে। গ্রামের সবাই সেই কত দূর থেকে জল আনে, এত জলের কষ্ট আর সহ্য হয় না। শোনো, এই নদী সম্বন্ধে যদি আর কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে তোমরা সবাই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবে। এই নদীর রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব আমার। তবে নদীতে কিন্তু আমি মাছ চাষ অবশ্যই করব। তোমরা আবার মাছ ধরতে যেও না, জানো? না গো বাবু, আপনি আমাদের জল দিচ্ছেন, জল দেওয়ার পরেও আবার আমরা মাছ ধরতে যেতে পারি? এটা আপনার সাথে বেইমানি করা হবে। আমরা বেইমান নই। বেশ বেশ, তোমার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। রবি, তাড়াতাড়ি কাজ শেষ কর। সাধু বাবা, কি হলো এটা? আমি তো নদীতে কোনো সোনালী মাছ দেখতেই পাচ্ছি না। আপনি কি আমাকে মিথ্যে বলেছিলেন? আমি মিথ্যে কথা বলেছি? এত বড় একটা কথা তুমি বলতে পারলে আমাকে? আমার কাজ সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। আমি কি করব বলুন তো? আপনি বলেছিলেন সোনালী মাছ পাওয়া যাবে, কিন্তু এখন দেখছি সাধারণ মাছে সম্পূর্ণ নদীটা ভরে গেছে। তাহলে আমার সোনার মাছ কোথায়? শোনো, হুট করেই তুমি কোনো কিছু পাবে না। তার জন্য ধৈর্য দরকার। আর তোমার ধৈর্য অনেক কম, লোভ বেশি। যদি লোভ করো তাহলে সব হারাবে, কিছুই পাবে না। না না বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি রেগে যাওয়ার মতো কিছুই বলিনি, শুধু আপনাকে জিজ্ঞেস করেছি। আমাকে বোকা ভেবো না দেবাশিস। আমি কিন্তু বেশ ভালোভাবেই সমস্ত পরিস্থিতি, কূটনীতির সব কিছুই বুঝতে পারি। না না, আমি একটু ধৈর্যহারা হয়ে গেছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, আমি ধৈর্য ধরছি। আপনি আপনার সময় মতো কাজ করুন। শোনো দেবাশিস, কোনো চালাকি করতে যেও না। যেভাবে আছে সেভাবেই থাকো। একটা সময় পর দেখবে যে তুমি নিজেই অবাক হয়ে গেছো। আর সেই দিনটার জন্য তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। যাক, অবশেষে আমাদের গ্রামের ভোগান্তি দূর হলো। আমাদের ফসলগুলো কত ভালো হচ্ছে দেখেছো? দেখেছি বৌদি, দেখেছি। তার উপরে এখন আবার জলের কষ্টও কমে গেছে। এত কষ্ট করার পর আমাদের কপালে এত সুখ লেখা ছিল, এটা তো ভাবতেই পারছি না। সব কিছুই হয়েছে সাধু বাবার জন্য। সাধু বাবার কৌশলেই এমন কাজ হয়েছে। আর একটা বিষয় খেয়াল করেছো? বড় নদী থেকে ছোট ছোট মাছগুলো সব ছোট নদীতে চলে এসেছে। এখন সেই ছোট মাছগুলো বৃদ্ধি পেতে পেতে বড় হয়েছে। খেয়াল করিনি মানে? তোমাদের দাদা তো সকালেই মাছ ধরে নিয়ে এলো। সে কি বড় বড় মাছ, দেখে তো লোভ লেগে যাচ্ছে। তাই নাকি? তা মাছ কি তোমরা একা একাই খাবে নাকি আমাদেরকে দেবে না? আমাদের ধরার লোক নেই বলে আমরা কি মাছ খেতে পারবো না? খাবে না কেন? মাছের কি অভাব পড়েছে? মাছ শেষ হয়ে গেলে তোমার দাদা আবার ধরে আনবে। নদীতে মাছের অভাব নেই। আগের বারের থেকে এবার বোধহয় একটু বেশি মাছ ধরা পড়েছে। মজা করলাম গো বৌদি। নদীতে যে পরিমাণ মাছ আছে তা তো এমনিতেই জল আনতে গিয়ে ধরে আনা যায়। ভাবছি এই সমস্যার সমাধান হলে সাধু বাবাকে একদিন নেমন্তন্ন করে বড় বড় নদীর টাটকা মাছ দিয়ে ভাত খাওয়াবো। তুমি তো জানো বৌদি, কত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা 1000 বার ওনার কাছে কৃতজ্ঞতা জানালেও কম পড়বে। বিরাট আয়োজন করা হবে ওনার জন্য।
বেশ, তাই হোক। এখন শুধু প্রার্থনা করছি সব যেন সাধু বাবা শেষ পর্যন্ত মিটিয়ে দিতে পারে। যদি ওই চালাক দেবাশিস বাবু কিছু টের পায় তাহলে খেল খতম। নদীও যাবে, নদীর মাছ ফসল সব যাবে। চিন্তা করো না, সে ভাবনা হয়তো সাধু বাবা আরো আগেই ভেবে রেখেছে। সাধু, এই সাধু, ভণ্ড সাধু, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি শালা, আমার বাড়িতে তুই এক মুহূর্ত থাকতে পারবি না। কি হলো দেবাশিস, তুমি আমার সাথে এমন ভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলছো কেন? তোমার তো সাহস কম নয়। সাহসের তুই দেখেছিস কি? ভণ্ডামি করবার আর জায়গা পাস না তাই না? আমাকে বোকা বানানো, আর বোকা বানাতে পারবি না। এবার তোর সমস্ত জারি জুরি ফাঁস হয়ে গেছে। কি হলোটা কি? কি করেছি আমি? কি করেছিস মানে? তুই তো বলেছিলিস তুই কোনো মিথ্যে কথা বলিস না। তুই যা বলিস তাই হয়। তাহলে আমার নদীতে সোনালী মাছ এলো না কেন? সোনালী মাছের পরিবর্তে নদীতে কতগুলো মাছ এসে ভরে রয়েছে, আর গ্রামবাসীরা তা ধরছে আর খাচ্ছে। তার মানে ওই সোনালী মাছের জন্যই তুমি আমার উপরে চড়াও হয়েছো, তাই তো? তা নয় তো কি? সোনালী মাছের জন্যই তো তোকে আমি এ বাড়িতে আশ্রয় দিয়েছি। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, এবার আমার কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। শান্ত হও, শান্ত হও। আমি তো আগেই বলেছিলাম তুমি বড্ড ধৈর্যহীন মানুষ, ধৈর্য দরকার। ঠিক আছে, সোনালী মাছ দেখতে যাও তো? আগামীকাল সকালে খোলা মাঠে অপেক্ষা করো, জনসম্মুখে সোনালী মাছ দেখাবো তোমাকে। আবারও আমাকে বোকা বানানোর ধান্দা? আমি তন্ন তন্ন করে খুঁজেছি সমস্ত নদীতে, কোনো নদীতে সোনালী মাছের কোনো খোঁজ নেই। তাহলে তুই আমাকে কিভাবে দেখাবি রে? আবারও ভণ্ডামি শুরু করেছিস? আমি তো এ গ্রাম থেকে পালিয়ে যাচ্ছি না। কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করো, তারপর যদি কিছু বলবার থাকে আমাকে বলবে, আমি সব কিছু মাথা পেতে নেব। ঠিক আছে, তাই হোক। আগামীকাল সকাল পর্যন্ত সময় দিলাম, এরপর আর নয়। কই কই দেখাও সেই সোনালী মাছ কোথায়? আমি এখন দেখতে চাই। এখন যদি দেখাতে না পারিস তাহলে তোকে আমি জুতো পেটা করে গ্রাম ছাড়া করবো। এই দেবাশিস বাবু, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের সামনে সাধু বাবাকে এমনভাবে অপমান করে কথা বলবার সাহস আপনি পান কোত্থেকে? এ বাবা, তাহলে তো সবকিছু আরো পরিষ্কার। এই সাধু বাবাকে তোমরা ভালোভাবেই চেনো, তাই না? তোমরা তর্ক করো না, এখানে তর্ক করবার জন্য আমি আসিনি। এখানে আমি সোনালী মাছ দেখাতে এসেছি। দেখো দেবাশিস, তোমাকে আমি বলেছিলাম আমি মিথ্যে কথা বলি না। আমি কিন্তু কখনোই তোমাকে বলিনি যে তুমি স্বর্ণের মাছ পাবে অথবা সোনার মাছ পাবে। মনে করে দেখো। তার মানে হলো আমি বলেছি সোনালী মাছ। এই নদীর কারণে যেমন সমস্ত গ্রামে সোনার ফসলে ছেয়ে গেছে, এই নদীর এত মাছ দিয়ে যেমন গ্রামের সবাই উপকৃত হচ্ছে, এটাই মূলত সোনালী মাছ হিসেবে, মানে গ্রামের লোকেদের উপকারের উজ্জ্বল প্রতীক হিসেবে ব্যবহার করেছি। তার মানে সবাই মিলে আমার সাথে শত্রুতা করেছে। ষড়যন্ত্র, এসব কিছু ষড়যন্ত্র। আমি তোকে ছাড়বো না সাধু। তুই আমাকে দিয়ে এই নদী খনন করিয়েছিস। খবরদার, আর একবারও যদি দেখেছি সাধু বাবাকে অপমান করে কথা বলেছেন, তাহলে আমরা কিন্তু ভুলে যাব আপনি এই গ্রামের মোড়ল। আমরা সবাই আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তোমাদের এত বড় সাহস! এই ভণ্ড সাধুকে দেখে তোমাদের সাহস বেড়ে গেছে দেখছি। আপনি এখন এখান থেকে যাবেন নাকি আমরা আপনাকে জুতো পেটা করব? এই সবাই দাঁড়িয়ে দেখছো কি? যে যার অবস্থান থেকে দেবাশিস বাবুর বিরুদ্ধে প্রতিবাদ করো। একদম ঠিক হয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম না তুমি একটা বড় বিপদে পড়বে? তখন তোমাকে বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। এবার হলো তো? তুমি ঠিক কথা বলেছিলে গিন্নি। যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমি আমার সব প্রতিপত্তি হারিয়ে ফেলেছি, সম্মানের কথা তো বাদই দিলাম। একবার ভাবো তো, গ্রামের সকলের যদি উপকার করতে তাহলে গ্রামের কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে পারতো? সবাই তোমাকে ভালোবাসতো, তুমি এত খারাপ ভাবে ঠকতে না। আমি তো ভেবেছিলাম আমার হাতে ক্ষমতা আছে, এ ক্ষমতা দিয়ে আমি সারা জীবনে গ্রামকে আয়ত্ত করে রাখতে পারবো। শোনো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুমি এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছো, আর এখন সব লোক তোমার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এটাই তো হওয়ার ছিল।
কিন্তু এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার শেষ অবস্থা এমন হলো। তোমার যে আরো কোনো বড় ক্ষতি হয়নি, কিংবা ওরা তোমাকে গ্রাম থেকে বের করে দেয়নি, এটাই অনেক কিছু। এখন এই গ্রামের সাধারণ মানুষের মতো জীবনযাপন করো। সে না হয় বুঝলাম, কিন্তু আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমি তো লজ্জায় এখন মরেই যাব। আমি অনুশোচনা বোধ করছি। তুমি যদি সব ভুলে গিয়ে আবার সাধারণ জীবনযাপন করো, মানুষের সাথে মিলেমিশে থাকো, তাহলে ওরা সবাই তোমাকে মেনে নেবে। ওরা খুব ভালো মানুষ। ঠিক আছে গিন্নি, তাই হবে। এতদিন আমি অহংকারে ডুবেছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন থেকে স্বাভাবিকভাবেই জীবনযাপন করব। রাধা মা, আর তো মাত্র কয়েকটা দিন। এই কয়েকদিন পরই তো তোমাদের ঘরে আলো করে সন্তান আসবে। আমি আশীর্বাদ করছি, তোমাদের সন্তানের যেন কখনোই কষ্ট না হয়, সে যেন ভালো থাকে। যেখানে আপনার আশীর্বাদে এই গ্রাম সম্পূর্ণ আবার আগের মতো আনন্দে ভরে উঠেছে, সেখানে আমার সন্তানের ভালোই হবে, এটা আমি বিশ্বাস করি বাবা। সাধু বাবা, এই মেয়েটাকে একটু আশীর্বাদ করে দিন। বয়স তো কম হলো না, এবার একটা সঠিক পাত্র যেন পায় আর বিয়ে করে গ্রাম থেকে চলে যায়। কেন দাদা, তোমাদের গ্রামে থাকার কারণে তোমাদের কি খুব অসুবিধে হচ্ছে নাকি? চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না। তোমাদের হাড় মাংস জ্বালিয়ে তারপরেই যাব। তারপর নদীর সোনালি মাছ দিয়ে খাওয়া দাওয়া ভালোই হলো। আজকে তাহলে আমি আসি, আবার দেখি কোন গ্রামে গিয়ে কোন নদীতে সোনালি মাছ আনতে হয়। চলে যাবেন বাবা, আপনাকে আটকে রাখবার সাধ্য আমাদের নেই, কারণ আপনার কাজ তো মানুষের সেবা করা। কিন্তু আমাদেরকে কথা দিন, আপনি আবার আমাদের গ্রামে আসবেন। আসবো আসবো, অবশ্যই আসবো। তোমরা সুখে থেকো কেমন? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।